আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 9 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দয়া করে আপনি চলে যান, বাড়িতে এখন কেউ নেই। লোকে আপনাকে এই বাড়িতে দেখলে আমাকে খারাপ ভাববে, এই বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। আপনাকে অনুরোধ করছি আপনি চলে যান। তেজ বাঁকা চোখে তাকালো রাইসার দিকে। সেখানেই থেমে গেল তার হৃদস্পন্দন, চলার গতি, জীবনের পরিসীমা। ঠিক থেমে গেল বলা যায় না, বরং হঠাৎ করে নিজের অস্তিত্বটা টের পেতে শুরু করলো বুকের ভেতরে। থুকবুক শব্দটা কানে নয়, সরাসরি অনুভূতিতে আশ্রে পড়ছে। রক্তের চলাচল বেসামাল, শিরায় শিরায় অস্থিরতা, মাথার ভেতর ঝিমুনি, শ্বাসটা অজান্তে একটু গভীর হয়ে আসে। সে শুধু তাকিয়ে থাকে। একটা মেয়েকে দেখে তার ভেতর যে এভাবে সমুদ্রের মতো উথাল পাতাল ঢেউ খেলবে আশা করিনি সেটা। সামনে দাঁড়ানো রাইসাকে দেখে যেন মুহূর্তের মধ্যে চারপাশের সব শব্দ, সব রং মুছে দিল। সময় থমকে গেল, চারিদিকটা ঝাপসা হয়ে আসে। শুধু তাকে ঘিরে স্পষ্টতা। মনে হয় আরেক পা এগোলেই হয়তো সবকিছু ভেঙে পড়বে। চোখ সরাতে চেয়েও পারছে না, চোখের আকর্ষণে যেন আরো গভীরভাবে টেনে নিচ্ছে মেয়েটা। কিছু বলতে চেয়েও সেই ক্ষমতা হলো না। রাইসাকে দেখে চোখের পাতা ফেলানো ভুলে গেল, যেন চোখের পাতা ফেলানো এই সময়টা বিরাট বড় পাপের খাতায় যুক্ত হবে। দৃষ্টি শুধু তার পানে। রাইসা মুখ নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে আর তেজ অবাক নয়নে দেখে যাচ্ছে। রাইসা আজ ঘুমটা ছাড়াই তেজের সামনে দাঁড়িয়ে আছে। যে কেউ দেখে বলবে মাটিতে নেমেছে যেন আসমানের পরি। তারপর বলল, শুনতে পাচ্ছেন আমাকে? দয়া করে চলে যান। হঠাৎ রাইসার কথায় পৃথিবীর ক্ষুদ্র মানব হিসেবে নিজেকে গণ্য করলো। এতক্ষণ কোন রাজ্যে ছিল এটা বলা বাহুল্য। তেজ হুঁশ ফিরে তড়িঘড়ি করে জবাব দিল, দুঃখিত, আমি আসলে ভুলে এসেছি, এখনই চলে যাচ্ছি। বলেই পেছনে ঘুরতে মনে হলো এটা তো তার নিজের বাড়ি, সে কেন যাবে? নিশ্চিত হওয়ার জন্য বাইরে গিয়ে দরজায় নাম প্লেট দেখে আসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো ভুল বাড়িতে আসলো না তো। না, ঠিক আছে, এটাই আমার বাড়ি। আরেকটুর জন্য হাট মিস করে যেতাম। মেয়েটা আমাকে কনফিউজ করে দিয়েছে। নিজেকে ধাতস্থ করে রাইসার দিকে এগিয়ে গেল। রাইসা খুব ভয় পেয়ে আছে, এটা চেহারায় স্পষ্ট। তেজ বলল, বাই এনি চান্স তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? বের করে দিচ্ছ? রাইসা বলল, ছি ছি ছি, বের করে দিব কেন? ফাঁকা বাড়িতে আপনার সাথে দেখলে আমাকে মানুষ দুশ্চরিত্রা বলবে। আমি অনুরোধ করছি আপনাকে। তেজ অবাক হলো এই মেয়ের কথা শুনে। তার বাড়ি থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছে তাকে, ভাবা যায়। তারপর বলল, এভাবে রাস্তার মাঝখানে দাঁড়ানোর মানে কি? সরে দাঁড়াও। রাইসা না সরতেই তাকে ক্রস করে বাড়িতে প্রবেশ করলো। রাইসা পেছনে ঘুরে দাঁড়িয়ে রইল। তারপর বলল, বুঝতে পারছে না কেন অসভ্য লোক? রাইসা কত জোর করে অনুরোধ করছে তাও শুনলো না, জোর করে বাড়িতে প্রবেশ করলো। তারপর বলল, কফি বানাতে পারো? তেজের কথাই রাইসা কি বলবে বুঝে উঠতে পারছে না। সে আছে এক চিন্তায়, বাড়িতে এখন যদি কেউ আসে। এর মাঝে আবারও তেজ তেজ দেখিয়ে বলল, কি হলো, কফি বানাতে পারো না? রাইসা ধরফড়িয়ে উত্তর করলো যে জি জি পারি। তেজ বলল, চটপট 1 কাপ কফি নিয়ে এসো যাও। রাইসা মনে মনে সন্দিহান নিয়ে প্রশ্ন করলো, কফি খেয়ে আপনি তাহলে চলে যাবেন? তেজ বলল, সেটা কফির উপর ডিপেন্ড করবে, কফিটা যেমন হবে আমার সিদ্ধান্তও তেমন হবে। রাইসা পা ফেলে রান্নাঘরে গেল কফি বানানোর জন্য। এদিকে তেজ গরমে শার্টের উপর থেকে কোট খুলে সোফার পেছনে রাখলো। গলার কাছে 2টা বোতাম খুলে দিল। এক হাত মাথার চুলে চিরুনির কাজ চালিয়ে নিল। সোফায় বসে টেবিলের উপর থেকে রিমোট হাতে নিয়ে এসে অন করে মাথায় এলিয়ে দিল সোফায়। চোখ খিচে বন্ধ করে রেখেছে। এই গরমে মাথা ধরেছে ভীষণ। এখন কড়াদমে একটা কফি না পেলে মেজাজ বিগড়ে জগা খিচুড়ি হবে। কফি হাতে নিয়ে সবে ড্রয়িং রুমে এসেছে রাইসা। এত তাড়াতাড়ি কফি করছে যেন কফির প্রতিযোগিতা চলছে। ফার্স্ট হওয়া ইম্পর্টেন্ট। কফির কাপ টেবিলের উপর রেখে দাঁড়িয়ে পড়ল। তেজ কারো উপস্থিতি পেয়ে চোখ মেলল। রাইসার সামনে দাঁড়িয়ে আছে। তেজ টেবিলের উপর ধোয়া ওঠা কফির মুখ দেখে হাত বাড়িয়ে নিল। এক চুমুক দিতে রাইসা অধীর আগ্রহে তাকিয়ে রইল কফির মন্তব্য শোনার জন্য। এদিকে তেজ কিছু না বলে কফিতে দ্বিতীয় চুমুক দিবে ইতিপূর্বে দরজার বেল বাজাতে রাইসা একবার তেজকে দেখছে, তো আরেকবার দরজার দিকে দেখছে। দ্রুত গিয়ে দরজা খুলে দিল, কিন্তু এবার আরো হতাশ হলো। সাথে আশঙ্কায় বুকের ভেতর সুনামি ঝড় নেমে এলো। এবারও মেহেরিমানো আর নয়, বরং সে ভয় পাচ্ছিল সেই সত্যি হলো। একজন মহিলা দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা বলল, কি গো মেয়ে, আমাকে দেখে মনে হয় খুশি হও নাই? রাইসা বলল, না না, এমনটা নয়, আসুন ভেতরে আসুন। সৌজন্যতার খাতিরে ভেতরে আসতে বলল, মনে প্রাণে চাইলেও ভেতরে যেন না আসে। কিন্তু কি করার, ভাগ্য তার সহায় কখনো হয়েছে যে আজকেও হবে। মহিলা ভেতরে প্রবেশ করতে করতে বলল, তোমার শাশুড়ি কোথায়? সেই দিন রাইসাকে দেখতে এসেছিল বলে চিনতে অসুবিধা হয়নি। রাইসা মনে মনে দোয়া পরে ফু দিচ্ছে। এখন যদি বলে কেউ বাড়িতে নেই, তাহলে এই লোককে নিয়ে তার সাথে খারাপ কিছু ভাবতে 1 সেকেন্ডও সময় নিবে না। রাইসা কিছু বলার পূর্বেই মহিলা বলল, তোমার শাশুড়ি যেহেতু নেই, তুমি শুনো। রাইসার হৃৎপিণ্ড বারংবার অজানা ভয়ে কেঁপে উঠছে। এগিয়ে গেল, তারপর বলল, জি বলুন।
হাত থেকে একটা বাটি বের করে বলল, আমাকে এক বাটি নুন দাও তো মা, আজকেই ফুরিয়ে গেছে, এখন বাজারে যেতে অনেক সময় লাগবে, চুলোয় তরকারি বসানো এখন কিভাবে যাই বলো। রাইসা হাত থেকে বাটি নিয়ে দ্রুত লবণ নিয়ে এলো। মহিলা কোনো কথা ব্যতীত চলে গেল বেরিয়ে। রাইসা পেছনে ঘুরে তাকিয়ে রইল তেজের দিকে। তেজ এভাবে উদ্ভটের মতো বসে আছে, যে কেউ এভাবে এক বাড়িতে দুইজন একসাথে দেখলে তাকে খারাপ বলবে। তাহলে মহিলাটা কিছু বলল না কেন? তারপর বলল, উনি কি দেখেনি এই লোকটাকে? কিচ্ছু বলল না যে? প্রশ্ন মনের মধ্যেই করতে আছে একের পর এক। এদিকে কফি শেষ করে তেজ নিজের রুমে চলে গেল। রাইসা ভাবনা থেকে বেরিয়ে দেখে তেজ নেই। চারিদিকে নজর বুলালো, কোথায় গেল তা দেখার জন্য। তারপর বলল, আশ্চর্য, এখনো ইনি কোথায় গেল? মাত্রই তো এখানে ছিল। যাই হোক, চলে গেছে বলেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। তখন মেহেরিমা নয়ন বাড়িতে আসলো। দরজা খোলা দেখে রাইসাকে বলল, দরজা খোলা কেন? কেউ এসেছিল? রাইসা আমতা আমতা করে বলল, পাশের বাসার একটা আন্টি এসেছিল লবণ নিতে। এই প্রথম রাইসা মিথ্যা কথা বলল। মিথ্যে বলতে আর কি, সত্যিই তো মহিলা এসেছিল। কিন্তু তেজের ব্যাপারটা চেপে গেল। কোনো কথা না বলা মানে মিথ্যাবাদী হয় না। তেজ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। টাওয়াল পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেল। বুঝতে পারছে না মেয়েটা তার বাড়ি থেকে তাকেই চলে যেতে বলল। বারবার কানের কাছে বাজছে সেই কথা, ছি ছি, বের করে দেব কেন? ফাঁকা বাড়িতে আপনার সাথে আমাকে দেখলে মানুষ দুশ্চরিত্রা বলবে আমাকে। আমি অনুরোধ করছি আপনাকে। মেয়েটার ভয় মাখা চেহারা মুখের সামনে ভেসে উঠল। কি অদ্ভুত এক অনুভূতি। ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে উঠল। পরক্ষণে নিজেকে দমে নিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? আমি হাসছি কেন? তাও ওই মেয়েটাকে মনে করে। আয়নায় তার প্রতিবিম্ব থেকে যেন কোনো উত্তর আসলো। ওই মেয়েটা কি? ওর একটা নাম আছে, সেটা না জানলেও ওর একটা পরিচয় আছে। মেয়েটা তোর বউ। তেজ কপাল কুঁচকে বলল, আমি মানি না এই বিয়ে, আর না মানি ওই বউ। আবারও আয়নায় প্রতিবিম্ব থেকে তার বিবেক থেকে উত্তর আসলো, তুই মানিস আর না মানিস, এতে কিন্তু সত্যিটা বদলে মিথ্যা হয়ে যাবে না। মেয়েটা তোর তিন কবুলের বউ, যার জুড়ে আজকে সে এই বাড়িতে থাকতে পারছে। তেজ আয়না থেকে সরে দাঁড়ালো। আর একটু থাকলে আয়নার উপর সকল রাগ উজাড় করে দিত। চোখ বন্ধ করতে আবারও ভেসে উঠল রাইসার ভীতু মুখ, যেখানে সম্মান হারানোর তীব্র ভয় ছিল। চলো চলো নয়নে তেজকে আকুতি করছিল চলে যাবার জন্য। ভাবতেই আবারও হাসলো। কত পিচ্ছি একটা মেয়ে, তার নাকি সম্মানের ভয়, তাও আমার কাছে সম্মানের ভয় করছে। নাচতে নাচতে বিয়ে করে এসেছে, আবার আমাকেই বলছে চলে যেতে। আমার সাথে থাকলে নাকি দুশ্চরিত্রা বলবে লোকে। হাউ ফানি। তেজ এতক্ষণে এতটুকু বুঝতে পারলো রাইসা তেজকে দেখেনি, তাই ওইভাবে বলেছে। ক্ষণিক বাদে ভাবলো, তার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে তো একইভাবে চলে যেতে বলতো। আর মেয়েটা তো তাকে চিনেনি। বাইরের মানুষ যেভাবে এই কথাটা বলেছে, এইটুকু মেয়ের চরিত্রের ভয়। ভাবতেই কেমন লাগলো তার পিচ্চি বউ এত লয়াল। ঘুমটাবতী বাচ্চা হলে কি হবে? কফি দারুণ বানাই, আমি ভাবতেই পারিনি এত সুন্দর কফি আজকে আমার কপালে। বউয়ের হাতের প্রথম কফি বলে কথা। তেজ অজান্তেই প্রশংসা করলো। রাইসার এখনো বুক ধুকপুক করছে। বুঝতে পারছিল না তেজের কথা বলবে কিনা। হয়তো এদের আত্মীয় হবে বলে এসেছিল, কিন্তু রাইসা অনুরোধ করে বের করে দিয়েছে। আজকে রাইসা বিকেলে থাকতে থাকতে রান্নার কাজে লেগে গেল। আজকে মেহেরিমা নয়নের ছুটি দিয়েছে রাইসা। প্রতিদিন সে তো রান্না করে, আজকে না হয় রাইসা রান্না করবে। ভাত ভাজি ডাল মাছ মাংস প্রায় সব হয়েছে। রান্না শেষ করে খাবার টেবিলে গুছিয়ে রেখেছে। সব শেষ করে রাইসা নিজের রুমে চলে গেল শ্বশুরকে ডেকে আনতে। 8টা বাজে সবাই যখন খাবার টেবিলে বসলো, এমন সময় মাহাতাব নয়ন বলল, আজকে খাবারের ঘ্রাণ অন্যরকম লাগছে মেহেরিমা। ঘ্রাণেই অর্ধেক পেট ভরে গেল। মার্জিয়া চট করে বলে উঠল, আজকে আম্মু রান্না করেনি, ভাবি। মার্জিয়া ভাবি বললেও দমে গেল তেজের দিকে তাকিয়ে। তেজও তখন তাকালো মার্জিয়ার দিকে, বুঝে গেছে কে রান্না করেছে। মুহূর্তে নিজের তেজ ধরে রাখার জন্য মাকে বলল, মা তুমি রান্না করনি? মেহেরিমা নয়ন আটকে উঠলেন, না জানি তার ছেলে এখন কি কুরুক্ষেত্র বানায়। খাবার টেবিলে পেনপতন নীরবতা ছড়িয়ে পড়েছে। কারো মুখে কোনো কথা নেই। নীরবতার চেয়ে আতঙ্কিত বেশি বলা চলে। মার্জিয়ার মায়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরিমা নয়ন ছেলের দিকে তাকিয়ে আছে। মাহতাব নয়ন গভীর কণ্ঠে ছেলেকে বলল, রান্না যে করে করুক, ছেলেদের দায়িত্ব খাওয়া, তারা খাবে। এখানে কে রান্না করলো এটা জেনে তুমি কি করবে, আর আমি বা কি করব? তেজ মায়ের দিকে তাকিয়ে পূর্বের তেজ বজায় রেখে বলল, মা তোমাকে কিছু বলেছি আমি, তুমি রান্না করনি। মেহেরিমা নয়ন কাঁচুমাচু হয়ে আমতা আমতা করে বলল, আমি রান্না করিনি মানে কি? তেজ বলল, মা সহজ একটা প্রশ্ন করেছি, এখানে এত জটলা পাকানোর মানে কি বুঝলাম না। তুমি রান্না করেছো কি করনি, ইয়েস অর নো? মেহেরিমা নয়ন নিজেকে ধাতস্থ করে জবাব দিল, না করিনি, তাতে কি হয়েছে? একবার খেয়ে তো দেখতে পারিস। সবাই অধীর আগ্রহে চেয়ে আছে তেজের দিকে তাকিয়ে। তেজ কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটাই মূল বিষয়। মার্জিয়া ভয়ে খাবারে হাত চালানো বন্ধ করে শুকনো রোগ গিলে নিল। মেহেরিমা নয়ন ছেলের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারলো না। রাগ দেখিয়ে খাবারের প্লেট ছেড়ে চলে যাওয়ার আগের স্বভাব আছে। তবে এখন বিষয়টা অন্য। রাইসাকে সামনে আসতে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেখানে তাকে না জানিয়ে যদি তার অপছন্দের মানুষের হাতের রান্না তার সামনে দেওয়া হয় খাওয়ার জন্য, সেখানে একটা আলাদা টুন
কাজ করে। আগেই বলে দেওয়া আছে বেশি বাড়াবাড়ি করলে বাড়ি থেকে চলে যাবে। তেজ ফুস করে নিঃশ্বাস ছাড়লো। গম্ভীর কণ্ঠে মাকে বলল, মা আমাকে যদি খাওয়াতে চাও তো ডিম ভেজে দাও, যদি না পারো তো পিছু ডাকবে না বলে দিলাম। মেহেরিমা নয়ন চট করে বলল, 5 মিনিট একটু বসে থাক, আমি এই যাব আর আসবো। রান্নাঘরে এসে মেহেরিমা নয়ন চটপট একটা ডিম মেখে নিলেন পেঁয়াজ মরিচের সাথে। মনে মনে যে ভয় পেয়েছিলেন, তেজের কথায় যেন বুকটা হালকা হলো। রান্নাঘর থেকে ভাজা ডিমের ঝাঁঝালো গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়লো পুরো ঘরে। তেলের মতো ডিম ফাটার শব্দটা নীরবতায় বুক চিরে একটা অদ্ভুত স্বস্তি এনে দিল। এতক্ষণ ধরে যে ঘরে চাপা আতঙ্ক জমেছিল সেটার ভেতর সামান্য হলেও ফাটল ধরলো। খাবার টেবিলে তেজ চুপচাপ বসে আছে। আগের মতো রাগী উদ্যত ভঙ্গি নেই, তবে শান্তও বলা যাবে না। চোখ দুটো শূন্য স্থির, যেন কোনো গভীর চিন্তায় ভেতর ডুবে আছে। রাগ আর অভিমানের মাঝখানে আটকে থাকা এক যুবকের নীরব যুদ্ধ। মাহতাব নয়ন স্ত্রীর দিকে একবার তাকালেন, চোখে ছিল প্রশ্ন, আবার কৃতজ্ঞতাও। সংসারটা আজকাল কেমন যেন দড়ির উপর দাঁড়িয়ে আছে, একটু এদিক ওদিক হলেই ভেঙে পড়ার আশঙ্কা। মার্জিয়া ধীরে ধীরে নিঃশ্বাস ফেললো। এতক্ষণে সে নিজের হাতের আঙ্গুল শক্ত করে চেপে ধরেছিল। পরিস্থিতি আরো ভয়াবহ দিকে গড়াতে পারত, কিন্তু সামান্য ডিম ভাজিতে আটকে যাবে সেটা কল্পনারও বাইরে ছিল। কিছুক্ষণ পর মেহেরিমা নয়ন ডিম ভাজার প্লেট হাতে নিয়ে এলেন। মুখে কোনো কথা নেই, শুধু চোখে অদ্ভুত এক অনিশ্চয়তা। মায়ের চোখে সেই চিরচেনা ভয়, ছেলের মেজাজটা বুঝতে না পারার ভয়। প্লেটটা তেজের সামনে ধরে রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, খেয়ে নে, লবণ বেশি দেয়নি। তেজ কোনো কথা বলল না, প্লেটের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাত চালালো ডিম ভাজিতে। এই ছোট্ট কাজটাই যেন ঘরের সবার কাছে একটা বড় ঘটনা। তেজ এক কামড় খেলো, তারপর আরেকটা। মার্জিয়া অবাক নয়নে তাকিয়ে রইল। মেহেরিমা নয়নের বুকের ভেতর জমে থাকা সার যেন হঠাৎ করে ছাড়া পেল। তেজ খেতে খেতেই গম্ভীর স্বরে বলল, মা আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমার কিছু সীমা আছে, আমাকে সেটা মানতে হবে, আর তোমাদেরও। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।